প্রথমে আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমরা কি করতে চাইছি। পড়াশোনা, দেখো, প্রথম বিষয় হলো যে আমাদের নর্মাল শিডিউল কেমন আছে। আমাদের সপ্তাহে দুটো করে বোর্ডের ক্লাস আছে, আর সঙ্গে একটা করে নিটের ক্লাস আছে শনিবার দিন, তাই তো? এবার নিটের ক্লাসটা যখন আমরা করব, তখন বোর্ডের ক্লাসটা দুদিন করে হবে, বুঝবে? একটা টপিক বা একটা চ্যাপ্টার যখন আমরা পড়বো, ধরো এক সপ্তাহ দুদিন ক্লাস হলো, এরপর নিটের একদিন পড়লাম, কিন্তু তারপরের সপ্তাহে নিটের এক্সাম হবে, যে তারপরের সপ্তাহে গিয়ে নিটের একটা ক্লাস হবে। সেই করতে করতে নিটের 4টে ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, সরি, বোর্ডের 4টে ক্লাস হয়ে যাবে। বুঝতে পারলাম কথাটা? তাহলে বোর্ডের যখন 4টে ক্লাস হবে, তারপরে আমাদের নিটের একটা ক্লাসের সুযোগ আসবে। প্রথম দুদিন বাদ দাও, তারপরে বলছি, হবে না? কারণ একদিন পরীক্ষা, একদিন পড়া। তাহলে একদিন পরীক্ষা হয়ে গেলে নেক্সট সপ্তাহে পড়া, তাহলে পড়ার পর পড়া আসতে আরো 15 দিন টাইম লাগবে। ততক্ষণ দুটো সপ্তাহ কেটে গেছে, মানে 4 দিন আমরা অলরেডি নর্মাল বোর্ডের বই পড়ে ফেলেছি। এবার মেন সমস্যা যেটা, সেটা হলো এই 4 দিনের সঙ্গে একদিনকে টক্কর দেওয়া। 4 দিনে যা পড়লাম, একদিনে কি পড়ে উঠতে পারবো? আর এই জন্যই পিছুতে থাকি। স্বাভাবিক ব্যাপার, আমার কিছু করার নেই। কারণ দেখো দেখো, রিপ্রোডাকশন ইন অর্গানিজমের আমরা দুটো ক্লাস করেছি। দুটো ক্লাস করলাম তো, দুটো ক্লাস করেছি, আর একটা ক্লাস হবে, তাহলে রিপ্রোডাকশন ইন অর্গানিজম শেষ হয়ে যাবে। অথচ আজকে আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম যদি শুরু করি, আজকে শেষ করতে পারবো না। এটা হলো সমস্যা। এই সমস্যার সমাধানও কিছু নাই। এইভাবেই পিছিয়ে পিছিয়ে যেতে হবে আমাদেরকে, তবু চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি করা যায়। বোঝা গেল? একটা বেসিক্যালি সমস্যা রয়েছে। আর বাকি বিষয়টা তো জানো, যে প্রথম দুদিন পড়ানোর পর থেকেই একটা সপ্তাহ পরীক্ষা হবে, একটা সপ্তাহ পড়ানো হবে। ধরো রিপ্রোডাকশন ইন অর্গানিজম আমরা একসঙ্গে কিন্তু নিটের যেমন পরীক্ষাগুলো দেবো, তেমন কিন্তু জেন পাসের পরীক্ষাগুলো দেবো। হ্যাঁ, সময় সুযোগ বুঝে। যেমন এই সপ্তাহ যেহেতু আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম শেষ করে ফেলছি, তাহলে নেক্সট স্যাটারডে আমাদের কাছে দুটো অপশন রয়েছে। এক হলো এনসিইআরটি টা পড়া, আর সেকেন্ড অপশন হলো যে জেন পাসের একটা পরীক্ষা দেওয়া। দুটো অপশন রয়েছে। এবার যদি দুটো অপশনই একসঙ্গে নেওয়া যায়, তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। হ্যাঁ, ওটা হবে কিন্তু একটু ভদ্রস্থ ভাবে বিষয়টাকে হ্যান্ডেল করলে হবে। এরকম, যখন আমি ধরো 6টা থেকে 11-এর ব্যাচটা পড়াচ্ছি, সেই টাইমে বা তাতে একটু পরে এলেও হবে, বেশি টাইম লাগবে না। হার্ডলি ধরো কথাই বলছি, যদি 40টা কোশ্চেন থাকে 40 মিনিট লাগবে। মানে তুমি 7:30 থেকে 40 মিনিট আগে দেয়, ঠিক আছে? এসে তুমি পরীক্ষাটা দিলে, ডিস্টার্ব করলাম, কন্ডিশন একটাই, ডিস্টার্ব করলাম। মানে আমি পড়াবো, তোমাকে এইখান থেকে চুপ করতে হবে, চুপ করতে হবে, এটা করলাম না। ডিস্টার্ব যদি না করো, তাহলে ওখানে বসে পরীক্ষা দিলে, তাহলে পরীক্ষাটাও হয়ে গেল, আর তারপর আমি পড়াবো, তা দূরই হয়ে গেল। বোঝা গেল? এটা একটা হতে পারে, কিন্তু কন্ডিশন একটাই, ডিস্টার্ব করলে হবে না পরীক্ষা দেওয়ার সময়। ওকে? আর দোয়েল তোমার জন্য, বা তোমরা যারা অনলাইনে থাকছো, তাদের জন্য আমি অনলাইনে আপলোড করে দেবো কোশ্চেনটা, তোমরা অনলাইনে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? ওটা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পরের সপ্তাহে দুটোই করছি, হ্যাঁ, পড়াবো প্লাস জেন পাসের মানে বাংলা ভার্সনের যে কোশ্চেন, তোমরা তো পরীক্ষা দিয়েছো 11 জুড়ে, তো এই বাংলা ভার্সনের ওপর কোশ্চেনটা হবে। এই মোটামুটি আমার প্রথম বিষয় বলার ছিল। আর দ্বিতীয় বিষয়ে বলার কিছু নেই, ডাইরেক্টলি পড়ানোর বিষয়, ঠিক আছে? রিপ্রোডাকশন ইন অর্গানিজম, এই চ্যাপ্টারটি এবারের জন্য নিট থেকে বাদ গেছে। এবারে নিটে এই চ্যাপ্টারটা নেই, কিন্তু পরের বার থাকবে না এমন তো কোনো মানে নেই, পরের বার তো থাকতেই পারে, একদিন তো ছিল। তাহলে সেটা ডিপেন্ড করছে তোমার পরের বছরে কি শিডিউল দেয় স্যার উপর। তো আমরা তো আর থেমে থাকবো না, আমরা তো পড়বো, আমরা পড়ে ফেলি, যদি বাদ যায় তো বাদ যাবে, কিছু করার নেই, ঠিক আছে? রিডিউস সিলেবাসটা এই বছরকার জন্য বলেছে, বছরকার জন্য কিন্তু বলেনি। সুতরাং আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম দিয়ে শুরু করবো। দেখো, পেজ নাম্বার 3 হচ্ছে হিসাব মতো। হুম, চ্যাপ্টার 1, রিপ্রোডাকশন ইন অর্গানিজম। আচ্ছা, একটু লিখে দিই, নাহলে পরে ভিডিওটাতে আর থাকবে না সবকিছু, তখন দেখে বুঝতে পারবো। পার্ট 1, এনসিআরটি। আমরা লাইন বাই লাইনই পড়বো, হ্যাঁ, নাহলে ওভারভিউ দিলে তো হয়ে যেত ফটাফট, কিন্তু ওভারভিউ দিতে তো লাভ নেই, এটা তো দিচ্ছি ওখানে, হ্যাঁ। এখানে লাইন বাই লাইন পড়তে হবে। দেখবে, each and every organism can live only for a certain period of time. The period from birth to the natural death of an organism represents its lifespan. এই দ্বিতীয় লাইনটা থেকে নিতে কোশ্চেন আছে, ঠিক আছে? The period from birth to the natural death of an organism represents its lifespan. তাহলে একটা জীবের ক্ষেত্রে তার জীবন দশা বা জীবন কাল বলতে বুঝি আমরা যে সেই জীবটি কবে জন্মগ্রহণ করলো সেখান থেকে শুরু করে তার মৃত্যুর সময় পর্যন্ত, এই সময়টাকে আমরা
লাইফ স্প্যান বলি বা জীবনকাল বলি। আচ্ছা, লাইফ স্প্যান অফ ফিউ অর্গানিজমস আর গিভেন ইন ফিগার 1.1। তাহলে এখানে গরু ছাগলের সব ছবি দেওয়া আছে, ঠিক আছে। এখানে এই ছবিগুলো দেখে তাদের লাইফ স্প্যান গুলো দেওয়া আছে। সেভারাল আদার অর্গানিজমস আর ড্রন ফ্রম হুইচ ইউ শুড ফাইন্ড আউট দেয়ার লাইফ স্প্যান অ্যান্ড রাইট দ্য স্পেস প্রোভাইডেড। মানে এখানে কিছু এনসিইআরটির বই, তো সিবিএসই বোর্ডের বই, তাহলে বোর্ডের বইয়ে যেমন হয় আর কি, কিছু জায়গায় করা আছে, কিছু জায়গায় করতে বলা আছে, সেগুলো করবে, সেইভাবেই দেওয়া আছে। তাহলে এখানে কিছু জনের লাইফ সাইকেল দেওয়া, সরি, লাইফ স্প্যান দেওয়া আছে, বাকি জনের লাইফ স্প্যান দেওয়া নাই, ঠিক আছে। সেইগুলো লাইফ স্প্যান গুলো বসাতে হবে। এবার কোথা থেকে বসাবে তার উপায় আছে, ঠিক আছে। আচ্ছা, বিটুইন দিস টু এক্সট্রিমস, আচ্ছা তার আগে হলো, কেউ কেউ রয়েছে যাদের খুব শর্ট টার্মের লাইফ পিরিয়ড, তারা ডিল করে অল্প সময় পর্যন্ত বাঁচে, অল্প দিন বাঁচে। কেউ কেউ রয়েছে যাদের লাইফ স্প্যানটা অনেক বড়, সেটা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কাউরি লাইফ স্প্যান 15 বছর রয়েছে, কাউরির 1-2 সপ্তাহ রয়েছে, আবার কাউরি 60 বছর রয়েছে, কাউরি আবার 150 বছর রয়েছে। তাহলে বিভিন্ন জনের লাইফ স্প্যান বিভিন্ন রকম, শর্ট টার্ম থেকে লং টার্মে বিভিন্ন রকম রয়েছে। বিটুইন অ্যাজ এ ফিউ ডেজ অর অ্যাজ এ লং অ্যাজ এ ফিউ থাউজেন্ড ইয়ার্স, এসব রয়েছে। তো সেখানে যেখানে আমাদের জায়গা লাগবে সেখান থেকে আমরা বলি, ইউ মে নোট দ্যাট lifespan of organisms are not necessarily correlated with their size. একটা জীবের জীবনকাল কখনো তার সাইজের উপর নির্ভর করে না। হাতি অনেক বড় বলে বেশি দিন বাঁচবে আর কচ্ছপ অনেক ছোট বলে কম দিন বাঁচবে, এটা নয়। তাহলে একটা জীবের জীবনকাল কখনোই তার সাইজের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। সাইজ আলাদা বিষয়, আর তার জীবনকাল আলাদা বিষয়। ওকে, সেখানে এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, মানে প্যারোটের সঙ্গে ক্রোজের এক্সাম্পল দেওয়া আছে, কি কতদিন বাঁচে, তার সাইজ একই রকম প্রায়, তবুও বিশাল একটা ডিফারেন্স তাদের বাঁচার মানে লাইফ স্প্যানের মধ্যে রয়েছে। সিমিলারলি এ ম্যাঙ্গো ট্রি আর তার সঙ্গে একটা পিপল ট্রি উদাহরণ দেওয়া আছে এবং বলা আছে এই দুটো গাছই প্রায় একই রকম সাইজের, তবু এই দুটো গাছের লাইফ স্প্যানের মধ্যে কত ভ্যারিয়েশন রয়েছে, কত পার্থক্য রয়েছে। ওকে, হোয়াট এভার বি দেয়ার লাইফ স্প্যান, death of every individual organisms is a certainty, that is no individual is immoral. এখানে ভীষণ ইম্পর্টেন্ট লাইন রয়েছে, নো ইন্ডিভিজুয়াল ইজ ইমমরাল, ঠিক আছে, এক্সেপ্ট সিঙ্গেল সেলড অর্গানিজম। হোয়াই ডু উই সে দেয়ার ইজ নো ন্যাচারাল ডেথ ইন সিঙ্গেল সেল অর্গানিজম? দেখো বলছে এক কোষী জীব ছাড়া প্রত্যেককেই, কারোর ক্ষেত্রে অমরত্বর ব্যাপার নাই, জন্মিলে মরিতে হবে, সেটা আমরা জানি। তাহলে কেন এককোষী জীবের জন্য এই জন্মিলে মরিতে হবে কথাটি খাটছে না? তার কারণ আমরা দেখতে পাচ্ছি, ধরো একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যখন রিপ্রোডাকশন হচ্ছে, বাইনারি ফিশন হচ্ছে, তখন ব্যাকটেরিয়া তার মেসোজোম বরাবর মাঝে একটা দেওয়াল তুলে দিল, একটা সেল ওয়াল তুলে দিল। তাহলে যে ব্যাকটেরিয়াটা ছিল সেই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই যে মারা গেল, এটা তো আমি বলতে পারছি না কোথায় মরলো, সেটাই তো ভাগ হয়ে গেছে। তাহলে এদের ক্ষেত্রে মৃত্যু ব্যাপারটা কিন্তু নাই, মানে সিঙ্গেল সেল অর্গানিজমরা অমর কেন? এই কথাটার উত্তর এটা, অ্যামিবা বলো, প্যারামেসিয়াম বলো বা ব্যাকটেরিয়া বলো, সবারই কিন্তু একই বিষয়, ঠিক আছে। এদের কিন্তু সেই অর্থে মরলো না। তাহলে একটা বাড়িতে দুই ভাই, এবার বিয়ে হওয়ার পর দুই ভাই আলাদা হচ্ছে, সেই বাড়িটার মাঝে একটা দেওয়াল তুললো, দুই ভাগ করলো, বাড়ি কিন্তু ওটাই থাকলো, সেই বাড়িটা দুভাগে ভাগ হয়ে গেল, বোঝা গেল? তাহলে এখানে সিঙ্গেল সেল অর্গানিজমরা মারা যাচ্ছে, এটা আমরা বলতে পারছি না, কারণ এখানে সেই অর্গানিজমটা দুই ভাগ ভাগ হয়ে যাচ্ছে। একমাত্র এরাই এক্সেপশনাল রয়েছে, বাকি সবাইকে ওই জন্মিলে মরতে হবে, ঠিক আছে। গিভেন দিস রিয়েলিটি, have you ever wondered how vast number of plants and animal species have existed on Earth for several thousands of years? এইগুলো আর কোনো ইম্পর্টেন্ট লাইন নেই, তো এখানে যে ইম্পর্টেন্ট লাইন আছে সেই দুটো লাইন আমি বলে দিচ্ছি। তোমাদের কাজ হলো সেই ইম্পর্টেন্ট লাইনগুলোকে অবশ্যই মার্ক করে নেওয়া, এখানে বসে গল্প না করে ইম্পর্টেন্ট লাইনগুলোকে ফটাফট মার্ক করে নেওয়া, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার, না সরি, নেক্সট পেজে এই ছবিগুলো রয়েছে। তারপরের পেজে, রিপ্রোডাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ অ্যান অর্গানিজম গিভস রাইজ টু ইয়ং ওয়ান্স সিমিলার টু ইটসেলফ। তাহলে সিমিলার টু ইটসেলফ এখানে অনেক বড় মানে আছে। দেখো, একটা অর্গানিজম সে যেমন দেখতে তার মতো করে অর্গানিজম তৈরি করা, তাকে বলা হয় রিপ্রোডাকশন। এবার যদি এরা উন্নত শ্রেণীর অর্গানিজম হয়, যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তারা সিমিলার সিমিলার এইভাবে সিমিলার যে একটা গরু বাছুরি দেবে, মানে গরুর ছানাই দেবে, মোষের ছানা দেবে না। হ্যাঁ, গরুটা হয়তো সাদা গরু ছিল, দেখা গেল বাছুরটা কালো হলো, এটা হতে পারে, কিন্তু সে গরুর ছানাই দিয়েছে, এর মানে এটা ইটস প্যারেন্টাল। হ্যাঁ, এর মানে হলো সে পিতামাতার সঙ্গে একই রকম, মানে হলো সেম স্পিসিস আর কি। হ্যাঁ, তাহলে রিপ্রোডাকশন ইজ ডিফাইন্ড এজ এ বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ অ্যান অর্গানিজম গিভস রাইজ টু ইন ওয়ান্স অফস্প্রিং সিমিলার টু ইটসেলফ। না হলে তুমি মনে মনে ভাবতেই পারো, স্যার আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পড়েছি, ওখানে আমি ক্লোনের কথা শুনছিলাম, তাহলে কি এটার কথা বলছেন? না, এটার কথা বলিনি। সিমিলার টু ইটসেলফ মানে ক্লোন না,
বোঝা গেল? সিমিলার টু ইটসেলফ মানে হলো সেম স্পিসিস, সেই জন্য সিমিলার টু ইটসেলফ বলা হচ্ছে। ওকে, দ্য অফস্প্রিং গ্রো, ম্যাচিওর অ্যান্ড টার্ন প্রডিউস নিউ অফস্প্রিং। তাহলে জন্মালে তারপরে বড় হয় আস্তে আস্তে, তারপরে সে তার রিপ্রোডাক্টিভ সাইকেলের মধ্যে আসে এবং তারপরে নতুন অফস্প্রিং সে দিতে পারে। দাস দেয়ার ইজ এ সাইকেল অফ বার্থ, গ্রোথ অ্যান্ড ডেথ। দাস দেয়ার ইজ এ সাইকেল অফ বার্থ, গ্রোথ অ্যান্ড ডেথ। তাহলে এই সাইকেলে চলছে একটা লাইফ স্প্যান সবসময়। রিপ্রোডাকশন এনাবলস ইটস দ্য কন্টিনিউটি অফ দ্য স্পিসিস জেনারেশন আফটার জেনারেশন। রিপ্রোডাকশন সেই মেথড যেটা একটা অর্গানিজমের ক্ষেত্রে তার জেনারেশন আফটার জেনারেশন সেই জিনিসটাকে ক্যারি করতে থাকে। এবার নতুন নতুন ক্যারেক্টার অ্যাড করতে থাকে। পৃথিবীতে টিকে থাকতে গেলে নতুন ক্যারেক্টার অ্যাড করতে হবে, সেটাকে আমরা ইভলিউশন বলি। তো প্রত্যেকটা অর্গানিজম কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, তার যে তার যে হেরিডিটি সেই হেরিডিটিটাই কন্টিনিউ করছে, কিন্তু তার মাঝে আরো অনেক কিছু অ্যাড করছে। কারণ জীবনে মানে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সেই অর্গানিজমটা সেই পুরোনো আমলে পড়ে থাকলে হবে না, তাকে কিন্তু রেগুলার বেসিসে কিন্তু আপডেটেড হতেই হবে। সেইভাবে ইভলিউশনের বিষয়টা আমরা পড়ি। ইউ উইল স্টাডি লেটার ইন চ্যাপ্টার 5 প্রিন্সিপলস প্রিন্সিপল অফ ইনহেরিটেন্স এন্ড ভ্যারিয়েশন। আমরা 5 নম্বর চ্যাপ্টারে যখন ইনহেরিটেন্স এন্ড ভ্যারিয়েশন বংশগতি ও বিভেদ বলে চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা এই নিয়ে মানে ইলাবোরেটলি আলোচনা করবো। হাউ জেনেটিক ভ্যারিয়েশন ইজ ক্রিয়েটেড অ্যান্ড ইনহেরিটেড ডিউরিং রিপ্রোডাকশন। কিভাবে জেনেটিক ভ্যারিয়েশন ক্রিয়েট হয়। ভ্যারিয়েশন মানে হলো আমরা সবাই বসে আছি, সবাই মানুষ, তবু আমরা সবাই আলাদা, সবারই নিজস্ব আইডেন্টিটি আছে। তাহলে মানুষ হওয়ার পরও কেন আমাদের প্রত্যেকের আইডেন্টিটি আলাদা? মাঠে গরু ঘুরে বেড়ালে গরুর মালিক কিন্তু গরুটাকে চেনে। আমরা অনেকে যারা এর সঙ্গে রিলেটেড নয় তারা ভাবি তাই তো, মাঠে এক মাঠ গরু রয়েছে, কার গরু কোনটা কি করে বুঝবে? অনেকের মনে এরকম আদু আদু কোশ্চেন আসে, ঠিক আছে? কিন্তু গরুর মালিকও জানে গরুকে, গরুও চেনে মালিককে। যাই হোক, তো আলটিমেট গরুটা হয়তো বাড়িও চেনে, সে বাড়িও চলে যাবে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। আমাদের চোখে দেখতে লাগে গরুগুলো সব একই, কিন্তু ওদের মধ্যেও ভ্যারিয়েশন আছে, বিভেদ আছে। তো এই যে গরুর সঙ্গে গরুর যে পার্থক্য সেটাকে আমরা বিভেদ বলি, ঠিক আছে? এটা একটা জেনারেশন তারপরের জেনারেশন আসতে গিয়ে মাঝে এই ভ্যারিয়েশন ক্রিয়েট করে আস্তে আস্তে, আর সেটাকে আমরা ইভলিউশন বলে জেনারেলি জানি। তাহলে ওই চ্যাপ্টার থেকে আমরা এমনি ডিটেলস আলোচনা করবো। ওকে, there is a large diversity in the biological world, and each organism has evolved its own mechanism to multiply and produce offspring. প্রত্যেকটা অর্গানিজম তার নিজের নিজের মতো করে তার ওয়ার্ল্ড ক্রিয়েট করে, তার আশেপাশের পরিবেশ ক্রিয়েট করার অর্থ এটা হলো যে রিপ্রোডাকশনের যে প্রসিডিওর মেথড সেগুলো সবার নিজের নিজের, ঠিক আছে? সেইভাবে সে মাল্টিপ্লাই করে এবং নতুন অফস্প্রিং তৈরি করে। The organism's habitat, its internal physiology, and several other factors are collectively responsible for how it reproduces. তাহলে প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস রয়েছে যার উপর তার রিপ্রোডাকশনটা নির্ভর করছে, ঠিক আছে? সেটা হলো তার হ্যাবিটেট, কোন জায়গায় সে বসবাস করে সেটা, ঠিক আছে? তার ইন্টারনাল ফিজিওলজি, আভ্যন্তরীণ যে শারীরস্থানিক ব্যাপারগুলো রয়েছে সেগুলো, মানে তার ডাইজেশন, তার রেসপিরেশন, তার এক্সপ্রেশন, এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে। এবং অবশ্যই অন্যান্য ফ্যাক্টর, সবগুলো একসঙ্গে নির্ভর করে তাদের রিপ্রোডাকশনের মেথড বা রিপ্রোডাকশনটা কি রেটে করবে তা ডিপেন্ড করে। বেসড অন ওয়েদার দেয়ার ইজ এ পার্টিসিপেশন অফ ওয়ান অর্গানিজম অর টু অর্গানিজম, দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন ইজ টু টাইপস। তাহলে এখানে সেই রিপ্রোডাকশন প্রসিডিওরে কজন পার্টনার ইনভলভ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে সেটা কয় রকমের। 2 রকমের রিপ্রোডাকশনের মেথড রয়েছে, অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে যে পার্টনার কতজন লাগছে, বেসড on whether there is a participation of one organism or two organism in the process of reproduction is two types. When offspring is produced by a single parent with or without the involvement of gamete formation, with or without মানে গ্যামেট ফর্মেশনের সাহায্যেও কিন্তু সে সে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট করতে পারে। লাইনগুলো বুঝবে, হ্যাঁ? এই লাইনটা পরীক্ষা পড়ে কোনটা, when offspring is produced by a single parent with or without the involvement of gamete formation. দেখো, যখন আমরা নর্মালি গোলাপ গাছের ডালকে কেটে লাগালাম তখন কিন্তু গ্যামেট ফর্মেশনের কোনো গল্প করিনি। আমরা যখন আলুকে কেটে 5 ভাগে ভাগ করে আমরা বসিয়েছি, 5টা আলু গাছ হয়েছে, আমরা কিন্তু গ্যামেট ফর্মেশনের কোনো গল্প বলিনি। একটাই অর্গানিজম উইদাউট গ্যামেট ফর্মেশন সে তার নেক্সট জেনারেশনকে দিয়েছে। কিন্তু যখন আমরা মৌমাছির কথা পড়ছি, বোলতার কথা পড়ছি, পার্থেনোজেনেসিসের একটি প্রসিডিওর পড়ছি, তখন দেখা যাচ্ছে যে যে মা, হ্যাঁ, মানে যে ফিমেল পার্টনার, মেল পার্টনার, ফিমেল পার্টনার যখন গ্যামেট প্রডিউস করছে মানে এগ প্রডিউস করছে, তখন সেই এগটা হ্যাপ্লয়েড। সেই এগ থেকে ডাইরেক্টলি অফস্প্রিং তৈরি হচ্ছে যে কিনা মেল, হ্যাপ্লয়েড। এই প্রসেসটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। তা দেখো, এগ তো গ্যামেট না, এগ তো গ্যামেট। তাহলে একটা একটা প্যারেন্টের ইনভলভমেন্ট আমরা কি বলবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন। যখন একজন প্যারেন্ট ইনভলভ হয়
রিপ্রোডাকশন প্রসিডিওরে, তখন তাকে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। আর যখন দুজন প্যারেন্ট ইনভলভ হয় তখন তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। তাহলে এই দুজন প্যারেন্ট ইনভলভমেন্টের ফলে যখন জাইগোট তৈরি হয়েছিল, আর সেই জাইগোটের ফলে একটা নতুন অফস্প্রিং এসেছিল, তখন কিন্তু আমরা সেটাকে বাঁ দিকে সেক্সুয়াল রিপ্রোডাকশন লিখছি, কিন্তু ডান দিকেরটা আমরা সেক্সুয়াল লিখছি, কারণ এখানে ইনভলভমেন্ট একটা প্যারেন্টের। সেই জন্যই উইথ অর উইদাউট গ্যামেট ফর্মেশন কথা লেখা রয়েছে। কারণ আগের দিন বোর্ড পর্যন্ত আমরা যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের প্যাটার্ন দেখলাম, তাতে কিন্তু গ্যামেট ফর্মেশনের কোনো গল্প হয়নি। তা তোমার মনেই হতে পারে, স্যার গ্যামেট, আমি বুঝতে পেরেছি গ্যামেট তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট, গ্যামেট তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট, তাহলে গ্যামেট ফর্মেশন মানেই সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো, উইথ গ্যামেট ফর্মেশন সেক্সুয়াল রিপ্রোডাকশন based on whether there is a participation of one parent or হয়ে গেছে। আচ্ছা, when offspring is produced by a single parent with or without the involvement of gamete formation, the reproduction is asexual। তাহলে এখানটায় আমরা ভালো করে ডাউটটা ক্লিয়ার করে দিলাম যে গ্যামেট ফর্মেশন সমেত কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, সেই জন্য উইথ অর উইদাউট গ্যামেট ফর্মেশন লেখা আছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন বিষয় হলো যে কয়জন প্যারেন্ট এখানে ইনভলভ হচ্ছে। সিঙ্গেল প্যারেন্ট ইনভলভ হলে অবশ্যই সেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, এখানেও কোনো বিষয় আছে, কারণ সিঙ্গেল প্যারেন্টেও সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেটা আমরা পরে গিয়ে দেখবো। যাদের মধ্যে একই বডিতে মেল আর ফিমেল গ্যামেট প্রোডাকশনের ক্ষমতা আছে, একই বডিতে ডিফারেন্ট পার্টে মেল আর ফিমেল গ্যামেট প্রডিউস হতে পারে, তখন বলবেন স্যার কই, এবার তো সিঙ্গেল গ্যামেট সিঙ্গেল অর্গানিজম কিন্তু গ্যামেট দু রকম ফিউশন হচ্ছে, তাহলে অ্যাসেক্সুয়াল বলবো না সেক্সুয়াল বলবো? তখন কিন্তু সেক্সুয়ালি বলবো। তাহলে লাইন বুঝতে হবে ভালো করে, যে লাইন কি বলছে এনসিইআরটি, সেই অনুযায়ী কোশ্চেন আসবে। বোঝা গেল? সেই জন্য জোরটা দিতে বলছি সেই লেভেলে। কারণ একটা অর্গানিজমে যখন অ্যাসেক্সুয়াল বলে গলা হাঁকিয়ে দিচ্ছি, তখন পরে গিয়ে দেখবো একটা অর্গানিজমেই আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। কই, তাহলে ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে? কিন্তু নয়, জায়গায় জায়গায় স্লাইটলি ডিফারেন্স আছে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। when two parents opposite sex in participate in reproductive process and also involve fusion of male and female gametes, it is called sexual reproduction। আর দুজন প্যারেন্ট যখন ইনভলভ হচ্ছে তখন সেটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছে। আবার বলে রাখলাম, একজন প্যারেন্ট ইনভলভমেন্টেও সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, সেটাও আমরা পড়বো। সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু হয়ে যাচ্ছে। দেখো, যে জায়গাগুলো আমরা অলরেডি বোর্ডে পড়িয়েছি সেই জায়গাগুলো একটু করে স্কিপ করার চেষ্টা করবো, ঠিক আছে? যেমন ধরো অ্যামিবা কিভাবে তার বাইনারি ফিশন করছে, একটু করে বাদ দিয়ে দেবো, কারণ সব বলতে গেলে তো আমাদের তো ওই 4 দিনের পড়াটা একদিনে করতে পারবো না, কখনোই ধরতে পারবো না কোনোদিনই, ঠিক আছে? দেখো, it is the method a single individual or parent is capable of producing offspring. As a result, the offspring that are produced are not only identical to one another but are also exact copies of their parent। তার মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে প্যারেন্টের এক্সাক্ট কপি তৈরি হয়, শুধুমাত্র সেম বলতে ওইভাবে না, এক্সাক্ট কপি তৈরি হয়, যেটাকে আমরা ক্লোন বলি আর কি। আর দিস অফস্প্রিং লাইকলি টু বি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অর ডিফারেন্ট? মানে এই যে অফস্প্রিং গুলো দেখতে একরকম হলো, এরা কি জেনেটিক্যালি মানে বংশগত দিক দিয়ে এরা কি একই না ডিফারেন্ট? এটা প্রশ্ন করা হয়েছে। The term clone is used to describe such morphologically and genetically similar organisms। তাহলে ক্লোন আমরা তখনই বলবো যখন সে মরফোলজিক্যালিও সিমিলার হবে এবং জেনেটিক্যালিও সিমিলার হবে, তখনই তাকে আমরা ক্লোন বলতে পারি। ক্লাস 11-এ যখন ট্যাক্সোনমি করানো হচ্ছিল, হ্যাঁ, সিবলিং স্পিসিস মনে আছে? দেখেছিলাম মরফোলজিক্যালি সিমিলার বাট জেনেটিক্যালি ডিসিমিলার। একই রকম দেখতে, দেখে মনে হতে পারে দুটো একই। দেখো, বড় অর্গানিজম তো হতে পারে না, বাঘের সঙ্গে বাঘের মতো কাউকে তো গুলিয়ে ফেলতে পারি না আমরা, এত বড় অর্গানিজম কি ধরাই হয়? ছোটখাটো অর্গানিজম হয়। এই মাছিতে হতে পারে সমস্যা, যে দুটো মাছির পার্থক্য বুঝতে পারছি না, কিন্তু দুজন হয়তো মাছি নয়, একজন মাছি একজন মাছি নয়। ছোট ছোট অর্গানিজম এই সমস্ত ব্যাপার স্যাপার হয়, কারণ তাদের ভ্যারিয়েশন কম থাকে, সেই জন্য আমরা বুঝতে পারি না। একটা পিঁপড়ের দল যাচ্ছে, 1 লক্ষ পিঁপড়ে আছে, সবাইকে তো একই মনে হয়। সবাই কি এক নাকি? সবাই এক নয়। ঠিক যেমন তোমার চোখে গরুগুলোকে একমাট এক লেগেছিল, কিন্তু গরুগুলো এক না, সবাই আলাদা। সবার যে মালিক সবাই নিজে নিজে গরুকে জানে, কিন্তু পিঁপড়ের জায়গায় আমরা বুঝতে পারবো না। মৌমাছি এক, কোন চাকের মৌমাছি কে জানে না, কিন্তু সেই চাকের মৌমাছি জানে এটা আমার চাকের নয়। বোঝা গেল? আমাদের চোখ দিয়ে বুঝতে পারছি না, তার চোখ দিয়ে সে জানে এটা আমাদের চাকের মৌমাছি নয়, আলাদা পালালো। বোঝা গেল কি বলছি? তো বিষয়টা তোমাকে বুঝতে হবে, মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি সিমিলার, তাকে আমি ক্লোন বলবো। যদি মরফোলজিক্যালি সিমিলার হয় বাট জেনেটিক্যালি ডিসিমিলার হয়, তখন আমরা সিবলিং স্পিসিস বলবো। এই চ্যাপ্টার পড়ার বিষয় নয়, সেটা কিন্তু আমাদের ট্যাক্সোনমির পোর্শনের বিষয়। ওকে, আচ্ছা এখানে দেখো, আচ্ছা লেট আস সি হাউ widespread asexual reproduction is among different groups of organism. Asexual reproduction is common among the single celled organism and plants and animals with relatively simple organizations। তাহলে কাদের কাদের মধ্যে asexual reproduction দেখা যায়? খুব নিম্ন শ্রেণীর প্রাণী বা উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায় asexual reproduction। আর পাশাপাশি যে সমস্ত
প্ল্যান্টস এবং অ্যানিমালস এর সিম্পল টাইপের অর্গানাইজেশন আছে, তাদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। দেখো, আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন লেখার পর আলাদা জায়গায় লিখেছিলাম ভেজিটেটিভ প্রোপাগেশন। এই লেখার এটা কারণ যে যখন জবা গাছের ক্ষেত্রে বা যখন তুমি গোলাপ গাছের ক্ষেত্রে ডাল কেটে বসাচ্ছ আর বলছো এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, হ্যাঁ এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ এখানে সিঙ্গেল প্যারেন্টের ইনভলভমেন্ট আছে, এটা অ্যাসেক্সুয়াল বলতেই হবে আমাকে। কিন্তু আমরা কিন্তু এক্স্যাক্টলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের আন্ডারে জায়গা পড়াইনি, ভেজিটেটিভ প্রোপাগেশনের আন্ডারে পড়েছি। কারণ একটা গোলাপ গাছ বা জবা গাছ হায়ার প্ল্যান্টস, একদম হায়ার অ্যাসেক্স মানে অ্যাঞ্জিওস্পার্ম, তারা তারা তো একদম হায়ার লেভেলে আছে। তাদেরকে আমি ডাইরেক্টলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ওইভাবে বলে ফাঁসাতে পারি না। বোঝা গেল কেন তাকে আলাদা জায়গায় লেখা, এই কারণের জন্য আলাদা জায়গায় লেখা। কিছু জায়গায় আছে সিঙ্গেল প্যারেন্ট ইনভলভমেন্ট, সেই জন্য অ্যাসেক্সুয়াল বলতে হচ্ছে। কিন্তু হায়ার প্ল্যান্টস এর রয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সর্বদাই হয় হয় সিঙ্গেল সেল অর্গানিজমে, অথবা যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের ক্ষেত্রে খুব সিম্পল ধরনের অর্গানাইজেশন আছে তাদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। ঠিক আছে? In protists and monerans, the organism or the parent cell divides by mitosis into two or give rise to a new individual. যেমন 1.2 ফিগারে দেওয়া আছে দুটো অ্যামিবার ক্ষেত্রে এবং ইস্টের ক্ষেত্রে। এনসিআরটি ছবি, এনসিআরটির উদাহরণ, এনসিআরটি তে সায়েন্টিস্টের নাম, আর এনসিআরটি সাল। এর বাইরে কোন রকম এই ধরনের জিনিস পরীক্ষায় আসবে না, কোনোদিন আসবে না এটা, মানে এখনো পর্যন্ত। ঠিক আছে? পরে চেঞ্জ হলে আলাদা কথা। বোঝা গেল কি কথা বললাম? তাহলে এনসিআরটি ছবি মানে এর ছবি বাইরে কোনো ছবি আসবে না। তাহলে সেই ছবি আমাদের ছকে দিতে হবে মাথায়, যে অ্যামিবা কিভাবে রিপ্রোডিউস করলো তার ছবি এখানে দেওয়া আছে। তাহলে আমরা এই ছবিগুলোকে খুব ভালো করে মাথায় রাখবো, এই ছবিগুলোকে খুব ভালো করে মাথায় রাখবো, মানে এই জায়গায় ছবি দিয়ে হয়তো ডাইরেক্টলি কোশ্চেন দেবে। এই জায়গায় ছবি পুরো স্ক্যান করে নেবো যেন মাথায় থাকে ছবিগুলো। ঠিক আছে? কারণ এনসিআরটি বাইরে যেহেতু কোনো ছবি আসবে না, তাহলে সেই ধরনের ছবিগুলোকে আমরা একটাও মিস করবো না, ছবিটা খুব কমই থাকবে। সুতরাং সেখানে কিন্তু ফিগার বেসড কোশ্চেন যখন হবে তখন কিন্তু আমরা ফেঁসে যাব। এখানে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে বা বলতে পারো তুমি রিপ্রোডাকশন ইন অর্গানিজমের ক্ষেত্রে অনেক ফিগার রয়েছে, সেই ফিগার গুলো দিয়ে ডাইরেক্টলি কোশ্চেন আসবে। সেটা পরে পরে পরীক্ষায় দেখলেই বুঝতে পারবে যে এই ফিগার গুলো দিয়ে ডাইরেক্টলি কোশ্চেন আসছে। সুতরাং এই জায়গাগুলো খুব ভালো মানে মাথায় রাখবে আর কি। মেনি সিঙ্গেল সেলড অর্গানিজমস reproduce by binary fission, where a cell divides into two halves and rapidly grows into an adult, as for example amoeba paramecium। আমরা বলছি না বাইনারি ফিশন কেমন করে হয়, পড়িস এগুলো বাদ দেবো, হ্যাঁ। আচ্ছা, in yeast the individual is unequal and small birds are produced that remain attached। দেখো এই জায়গা থেকে ওই অ্যাসারশন রিজনের কোশ্চেন আসবে, স্টেটমেন্ট বেস কোশ্চেন আসবে, তোমাকে ফাঁসি দেবে। কি করে? দেখো, in yeast the cell division is unequal, ব্যাস আনটাকে বাদ দিয়ে দিল, ইকুয়াল এন্ড স্মল, বাকি সব সেম আছে, আনইকুয়ালের জায়গায় ইকুয়াল দিয়েছে। তুমি ঠিক মিস করবে পড়তে গিয়ে, আর জব করে তোমার ঠিক পছন্দ মতো অ্যান্সার দেওয়া থাকবে ওখানে, কারণ স্টুডেন্টরা কি করবে সেটা জানে। হ্যাঁ, সেই ধরনেরই কোশ্চেন পেপার সেট করা হয়, তুমি জব করে সেই জায়গায় ডাক দেবে, আর 90% ছেলে ভুল করে চলে আসবে। কারণ তুমি পরীক্ষা দিয়ে আসার পরও বুঝতে পারবে না যে আমার ভুল হয়েছে, এটা কারণ তোমার মাথাতেই নেই বিষয়টা যে তুমি আমার ঠিক করেছো, কিন্তু তুমি দেখোই নাই ওটা আনইকুয়ালের জায়গায় ইকুয়াল দেওয়া ছিল। সেই জন্য সবসময় পেন্সিল ধরে ধরে কোশ্চেন পেপার পড়তে হয়, আগেও বলেছি পেন্সিল ধরে ধরে কোশ্চেন পেপার পড়তে হয়। চিন্তা ধরে যখন কোশ্চেন পড়বে, এটা এটা হলো সিস্টেম। তাহলে কি হয়, কিছু বাদ যায় না, মন তো রাখতেই হবে। মন আছে অন্য পাড়ায় আর তুমি দিচ্ছ নিট, তা তো হবে না। তাহলে মনটা থাকতে হবে, সঙ্গে পেন্সিলটা ধরতে হবে, তাহলে কিন্তু হবে। তাহলে এই জায়গাগুলো মিস করলেই কিন্তু কোশ্চেনটা পুরো উল্টো দিকে চলে যাবে। হ্যাঁ, তাহলে বললাম আবার, ইন ইস্ট দ্য ডিভিশন ইজ আনইকুয়াল। কারণ যখন আমরা ইস্টের ক্ষেত্রে দেখছিলাম, দেখলাম ইস্টের ছবি দেখাচ্ছি এরকম করে, হ্যাঁ, যে এখান থেকে ইস্টের বাটিং দেখালাম, তাহলে এত বড় ইস্ট, তাহলে এই ডিভিশনটা পুরো আনইকুয়ালি হলো না। যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম প্রায় ইকুয়াল, ছবি আঁকতে একটু আমি তো ওইভাবে আঁকি তখন, তো ইকুয়াল হচ্ছে প্রায়, অনেক জায়গাতে ইকুয়াল হয় অনেক জায়গাতে আনইকুয়াল হয়, ইস্টের ক্ষেত্রে বলছে আনইকুয়াল। হ্যাঁ, আচ্ছা, তাহলে individual is unequal and small parts are produced that remain attached initially to the parent cell and eventually gets separated and mature into new yeast organisms or cells। তাহলে প্রথম দিকে ওর অ্যাটাচে থাকে, তারপরে এখান থেকে এটা ডিটাচ হয়ে গেল, দিয়ে গিয়ে নতুন ইন্ডিভিজুয়াল নিজে নিজে তৈরি করে ফেললো। ওকে, আন্ডার আনফেভারেবল কন্ডিশন, আবারও আনফেভারেবল কন্ডিশন, এইগুলোকে একটু মাথায় রেখে কখন ফেভারেবল হবে কখন আনফেভারেবল হয়ে যাবে তুমি দেখবে পরীক্ষা হলে বুঝতে পারবে। Under unfavorable condition, the amoeba withdraws its pseudopodia and secretes a three-layered hard covering or cyst around itself। তাহলে অ্যামিবা তার আনফেভারেবল কন্ডিশনের মধ্যে, তাহলে এটা হলো অ্যামিবা। বলছে যখন আনফেভারেবল কন্ডিশন আছে তখন তার যে সিউডোপোডিয়া সেগুলোকে উইথড্র করে নেয়, সেগুলোকে নষ্ট করে দেয়, তুলে নেয়, গোল মতো করে হয়ে যায়, এটা বলতে চাইছে।
আর তার পাশে একটা 3 লেয়ার, পরীক্ষা 2 লেয়ার দিতে পারে, পরীক্ষায় 2 লেয়ার দিতে পারে। বোঝা না? বইটা চটি বই, ওই জন্যই তো তোমাকে লাইন বাই লাইন তোমাকে মিসগাইড করবে। বোঝা গেল? তাহলে সেই জায়গাগুলো ওই জন্য 10 বার পড়ে পরীক্ষা দিতে হবে এনসিটি। আমি বলছি 10 বার পড়তে হবে এনসিটি, মানে নিট পরীক্ষা দেওয়ার জায়গায় 10 বার এনসিটি পড়ে যেতে হবে, যাতে লাইন বাই লাইন কোনো জায়গায় মিস না হয়। বারবার কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে যেন ওই ভুলগুলো ধরা পড়ে। আন্ডার আনফেভারেবল কন্ডিশন দ্য অ্যামিবা উইথড্রোজ ইটস সিউডোপোডিয়া, তাহলে ঘনপথগুলোকে তুলে নেয়, ঠিক আছে, অ্যান্ড সিক্রেটস এ 3 লেয়ার্ড হার্ড কভারিং অর সিস্ট অ্যারাউন্ড ইটসেলফ, তাহলে 3টে লেয়ার যুক্ত একটি হার্ড কভারিং কে এর বাইরের দিকে চাপিয়ে দেয়। সেটা আমরা দেখিয়েছি বোর্ডে, আর এখন দেখাচ্ছি না। দাস দিস ফেনোমেনন ইজ টার্মড অ্যাজ এনসিস্টেশন। দেখো আমরা এনসিস্টমেন্ট পড়েছি, এনসিস্ট পড়েছি, ঠিক আছে, সেই জিনিস এখানে বলা হচ্ছে, এনসিস্টেশন বলা হচ্ছে। হোয়েন ফেভারেবল কন্ডিশন রিটার্নস, the encysted amoeba divides by multiple fission and produces many minute amoeba or pseudopodiospore, নাক দেবে pseudopodiospore, বোর্ডেও আসবে নিটেও আসবে, pseudopodiospore, ঠিক আছে। তাহলে ওই যে অ্যামিবা প্রথমে এটা উইথড্র করলো, দিয়ে গোল মতো করে হলো, সাপোজ এটা গোল করে দিলাম, তার পাশ 3 লেয়ারের, আমরা বলেছিলাম বোর্ডে পড়ানোর সময় 3 লেয়ারের ছবি, কিছু বলিনি, অত বলতে হয় না। বোর্ড আলাদা নিট আলাদা, 3টে লেয়ার হবে সেটা বোর্ডে বলতে হয় না, কিন্তু এখানে বলতে হবে, কারণ এখানে লাইন বাই লাইন আমার ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে 3টে লেয়ারের একটা ব্যাপার হলো, আমরা গল্প করে করে পড়াই, সেই জন্য অনেক জিনিস তোমার মনে হতে পারে যে ওটা অমন হলো ওটা অমন হলো। আমরা বলেছিলাম চুপচাপ বসে থাকবে, চলো নিউক্লিয়াসে ডিভিশন করে দিই। আচ্ছা এরকম করে না পড়া তো ভালো লাগবে না কাউরি, বিরক্ত হয়ে যাবে, বোর হয়ে যাবে। কিন্তু বিষয়টা এরকমই। আর তারপরে যেটা হয় সেটা ওরা বলছে, এনসিআরটি বলছে যে ডাইরেক্টলি এখানে আমিবা তার মাল্টিপল ফিশন করিয়ে দেয়। বোঝা গেল? তো বিষয়গুলোর পার্থক্যটা বুঝতে হবে তোমাকে। তাহলে আমি এবার আর যেগুলোকে সিউডোপোডিওস্পোর বলছে, তাহলে এই যে ছোট ছোট গুলো বেরিয়ে আসছে অ্যামিবার বাচ্চা, তাই তো, সেগুলো হলো সিউডোপোডিওস্পোর। আচ্ছা, এই কম দিনের মধ্যে যদি পড়া হয়ে যায় না, এটা একটা সুবিধা, তো ওটা পড়ানোর পরে এটা পড়ালে হুড় হুড় করে কি চলে যাবে। কিন্তু আমি দেখলাম যে ধরো জেনেটিক্সে চলে গেছে, এতক্ষণ হিউম্যান রিপ্রোডাকশনে পড়াচ্ছি এনসাইটিতে, ব্যাস তখনই গন্ডগোলটা শুরু হয়ে যাবে। বোঝা গেল? খুব তাড়াতাড়ি মাথায় করলে কি অনেক জিনিস স্কিপ করে করে বেরিয়ে যেতে পারবো, মনে থাকবে টাকা একটা বেরিয়ে চলে যাবো। তার জন্য তোমাদেরকে হেল্প করতে হবে, চুপ করে থাকতে হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে। দ্য সিস্ট দ্য সিস্ট ওয়াল বাস্ট আউট দ্য সিস্ট ওয়াল বাস্ট আউট and the spores are liberated in the surrounding medium to grow up into many amoebae. This phenomenon is called sporulation. ঠিক আছে, তাহলে সিউডোস্পোরিওস্পোর আর স্পোরুলেশন দুটো টার্মকে আমরা জানলাম, সঙ্গে অ্যামিবা কিভাবে রিপ্রোডিউস করে তার বিষয়টা আমরা এখানে দেখলাম, ঠিক আছে। নেক্সট পেজে, মেম্বার্স অফ দ্য কিংডম ফাঙ্গাই অ্যান্ড সিম্পল প্ল্যান্টস such as algae produce through special asexual reproductive structures 1.3 তে দেওয়া আছে, 1.3 তে যা দেওয়া আছে সেগুলোর কথা বলা আছে, ঠিক আছে। The most common of these structures are zoospores that usually are microscopic motile structure, তাহলে নন মোটাইল, মোটাইল, তাহলে মোটাইল মানে চলমান, যে গমনে সক্ষম, নন মোটাইল মানে যে গমনে সক্ষম নয়, ঠিক আছে, তাহলে মোটাইল স্ট্রাকচার। সেম লাইন তুললো, নন মোটাইল, নন কথাটা আগে লাগিয়ে দিয়েছে, তো বুঝতে পারো নাই, পড়তে মিস করে ফেলেছো, তাহলে এখানে ফেঁসে গেলে। বোঝা গেল? এই মাইনিউট জায়গাগুলো তোমাকে খেয়াল করে করে নিয়ে দিতে হবে। আচ্ছা, আদার কমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারস আর কনিডিয়া, পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখা যায়, বার্ডস দেখা যায়, হাইড্রার ক্ষেত্রে, আর গেমিউল দেখা যায় স্পঞ্জের ক্ষেত্রে। উদাহরণ এনসিআরটির বাইরে পড়তে হবে না। তার মানে জানালো, যখনই কনিডিয়ার কথা আসবে তখনই পেনিসিলিয়াম, যখনই বার্ডস এর কথা আসবে তখনই হাইড্রা, আর যখনই গেমিউলের কথা আসবে তখন স্পঞ্জ। বইয়ে, আমাদের বোর্ডের বইয়ে আর যত এক্সাম্পল এক্সট্রা যা থাকবে বাদ, নিটের জন্য বাদ, করতে হবে না, ঠিক আছে। এখানে যেটুকু এক্সাম্পল আছে সেটুকু শেষ, তার বেশি কিছু হতে হবে না, ওকে। আচ্ছা, ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট ভেজিটেটিভ, হয়ে গেল সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর আমরা কত কত স্পোর্ট বললাম, কত কত কি করলাম, কিছুই নাই, সব বাদ, ঠিক আছে। তো চলে গেল ডাইরেক্টলি একদমই ভেজিটেটিভ প্রোপাগেশনে ঢুকে গেল, ঠিক আছে। তাহলে ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস ইন ক্লাস 11, হ্যাঁ, 11 আমরা মর্ফোলজি পড়েছিলাম, সেখানে পড়েছিলাম আমরা এগুলো। হোয়াট ডু ইউ থিঙ্ক, ইট ভেজিটেটিভ রিপ্রোডাকশন অলসো এ টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন? তোমার কি মনে হয় যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রোপাগেশন মানে অঙ্গজ জনন কি এক ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে অযৌন জনন? হোয়াই ডু ইউ সে সো, কেন তুমি বলছো, বলো এবার, ঠিক আছে। ইন দ্য টার্ম ক্লোন অ্যাপ্লিকেবল ইন দ্য টার্ম ক্লোন অ্যাপ্লিকেবল টু দ্য অফস্প্রিং ফর্মড বাই ভেজিটেটিভ প্রোপাগেশন, তাহলে ভেজিটেটিভ প্রোপাগেশনের থ্রু দিয়ে যে অফস্প্রিং তৈরি হচ্ছে তাহলে কি ক্লোন বলতে পারি? এই কোশ্চেন গুলো এনসিআরটি রেখেছে, তার উত্তর আমরা এখানে খুঁজবো। হোয়াইল ইন অ্যানিমালস অ্যান্ড আদার সিম্পল অর্গানিজমস দ্য টার্ম অ্যাসেক্সুয়াল ইজ ইউজড আনঅ্যাম্বিগুয়াসলি। আচ্ছা, অ্যাম্বিগুয়াসলি মানে দ্বার্থক, তাহলে আন লেখা আছে, তাহলে অদার্থক আর কি, হ্যাঁ, মানে হলো ডুয়াল মিনিং নাই,
মানে বলতে চাওয়া হচ্ছে যে এই কিছু সিম্পল যে অ্যানিমালস এবং সিম্পল অর্গানিজম রয়েছে, এই অর্গানিজমের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সঙ্গে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের বিষয়গত কোনো পার্থক্য নাই, একই। দ্য টার্ম, আচ্ছা, ইন প্ল্যান্টস দ্য টার্ম ভেজিটেটিভ প্রোপাগেশন ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড। দেখো আমি আগেও বলেছিলাম ভেজিটেটিভ রিপ্রোডাকশন এখানে লিখেছিলাম, তার পাশে প্ল্যান্ট লিখে দিয়েছিলাম, ব্র্যাকেটের মধ্যে প্ল্যান্ট লিখে দিয়েছিলাম, তাই না? তাহলে ভেজিটেটিভ প্রোপাগেশন কথাটি প্ল্যান্টের জন্য ইউজ করা হয়। ইন প্ল্যান্টস দ্য ইউনিটস অফ ভেজিটেটিভ প্রোপাগেশন সাচ এজ রানার্স, রাইজোম, সাকার, টিউবার, অবস্পেট, বাল্ব আর অল ক্যাপেবল টু গিভিং রাইজ টু এ নিউ অফস্প্রিং। 1.4 ফিগারে দেওয়া রয়েছে। দ্য স্ট্রাকচারস আর কল্ড ভেজিটেটিভ প্রোপাগিউলস। এই ধরনের স্ট্রাকচারকে ভেজিটেটিভ প্রোপাগিউলস বলা হয়, ঠিক আছে? Obviously, since the formation of structures does not involve two parents, the process involves is asexual. তাহলে যেহেতু এখানে একাধিক প্যারেন্টের কোনো গল্প নাই, একটাই প্যারেন্টের গল্প রয়েছে, সেই জন্য এই প্রসেসকে আমরা অবশ্যই asexual reproductionই বলতে পারি। In some organisms, if the body breaks into distinct pieces, যাকে আমরা fragments বলি, each fragment grows into a new adult capable of producing offspring। যেখানে হাইড্রাতে দেওয়া হয়েছে, as for example হাইড্রাতে দেওয়া হয়েছে, দিস ইজ অলসো এ মোড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন কল্ড ফ্রাগমেন্টেশন। তাহলে খন্ডি ভবন আমরা সহজ সরল দেখেছি, যে ভেঙে গেল, স্পাইরোগানের ক্ষেত্রে খুব ভালো দেখেছি। এখানে হাইড্রার উদাহরণ দেওয়া আছে, হাইড্রার ক্ষেত্রে একই হয়, রোম করে টুকরো হয়ে গেল, সেই টুকরো থেকেই নতুন হাইড্রা জেনারেট করে গেল, ঠিক আছে? ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট দ্য দ্য সোর্স অফ ওয়াটার বডিজ অর অ্যাবাউট দ্য টেরর অফ বেঙ্গল। হ্যাঁ, এখানে একটা ভাইটাল জিনিস দেওয়া আছে যেটা আমাদের বোর্ডের বইয়ে নেই, সেটা হলো টেরর অফ বেঙ্গল। কচুরিপানাকে বলা হয় টেরর অফ বেঙ্গল, আমরা জানি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি শখ করে আনা হয়েছিল, হ্যাঁ, দিয়ে তারপরে মাছ হয়ে গেছে। মানে কচুরিপানার পাতা এবং ফুল দুটোই ইউনিক, দেখতে ভালো। কচুরিপানা ফুল একদম, ধরো যদি বেগুনি কালারের হয়, একদম পুরো গোটা মানে ইনফ্লোরেসেন্সটা দেখতে অবশ্যই অ্যাট্রাকটিভ। আর সেই জন্য শখ করে নিয়ে আসা হয়েছিল, এখানে কেউ ইনভাইট করেনি। মানে অনেক আগাছা কি হয়েছে যে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে শত্রুতার জন্য, কিন্তু কচুরিপানাকে আমরা যেচে এনেছি, ঠিক আছে? দিয়ে কি হয়েছে এখন, আমাদের বাংলার ক্ষেত্রে আর কি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে খাল বিল নদী নালা যা আছে, জল যদি মানে স্ট্যাগ হয়ে যায়, জমে যায়, জলে যদি ফ্লো না থাকে, দেখা যাচ্ছে সেই জলে পুরো পুরো ওয়াটার বডি ভর্তি করে দিচ্ছে কচুরিপানায়। আর হেভি মানে মানে রিপ্রোডাকশন রেট আছে এদের, আর সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে পুরো ভরে দেয়। তাহলে যদি শত্রুতা থাকে কারোর সঙ্গে, তো তার পুকুরে গিয়ে দুটো কচুরিপানা ছেড়ে দিলেই হবে, পুকুরটা কয়েকদিনের মধ্যেই ভরে যাবে, ঠিক আছে? তাহলে এর থেকে মানে হাতে না মেরে ভাতে মারার ভালো অপশন থাকে না আর কি। তো টেরর অফ বেঙ্গলের বিষয়টা আমাদের এখানে এনসিইআরটি তে উল্লেখ করা হয়েছে ভেজিটেটিভ প্রোপাগেশনের জন্য, ঠিক আছে? একদম গোটা একটা প্যারা দিয়েছে, ভালো দেখবে। And you must heard about the sort of the water bodies or about the terror of Bengal. This is nothing but the aquatic plant water hand. তাহলে কচুরিপানাকে ওয়াটার হ্যান্ড বলা হয় ইংরেজিতে, হ্যাঁ, সেটা জেনে রাখতে হবে, নাহলে আবার পরে আবার তো মনে পড়বে না যে ওয়াটার হ্যান্ড আবার কি, কচুরিপানা। ওকে, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনভেসিভ উইডস ফাউন্ড গ্রোয়িং wherever there is standing water। যেখানে জমা জল আছে সেখানে এদের অবাধ মানে এদের প্রবেশ আর কি, হ্যাঁ। ইট ড্রেনস অক্সিজেন, কি কি করে একবার দেখে নেবে। ইট ড্রেনস অক্সিজেন ফ্রম ওয়াটার হুইচ লিডস টু দ্য ডেথ অফ ফিশেস। মানে এরা ধরো সবা শ্বসন চালায়, তো জলের মধ্যে যে পরিমাণ ডিজলভ অক্সিজেন আছে সেটা এরা পুরো ড্রেন আউট করে নেয়, নিজেরা নিয়ে নেয়। ফলে জলজ প্রাণী যারা রয়েছে, বিশেষ করে মাছের কথা বলা হয়েছে, তারা অক্সিজেনের অভাবে মারা যায়। ওকে, you will learn more about it in the chapter 13 and 14। হ্যাঁ, 13 ও 14 নম্বর চ্যাপ্টারতে, আমাদের এনসিইআরটি 12 এর 13 এবং 14 নম্বর চ্যাপ্টারতে আমরা এর নিয়ে ডিটেলসে আরো আলোচনা করব। You may find it interesting to know that the plant was introduced in India because of their beautiful flower and shape of leaves। যেটা আমি বললাম যে ইন্ডিয়াতে একে একে ইন্ট্রোডিউস করানো হয়েছিল যে এর সুন্দর পাতা এবং ফুলের জন্য, ঠিক আছে? Since it can propagate vegetatively at the phenomenal rate and spread all over the water bodies in a short period of time, it is very difficult to get rid of them। মানে এদেরকে নির্মূল করা প্রায় অসম্ভব। মানে এদেরকে একবার ছেড়ে দিলে তারপর নির্মূল করে দেবে তুমি সেই জলাশয় থেকে, এটা প্রায় অসম্ভব। সেই জন্য একবার ইন্ট্রোডিউস করে দিলে মোটামুটি এদেরকে বিদায় দেওয়া চাপ আছে, ঠিক আছে? এরা এত হাই রেটে ভেজিটেটিভ প্রপাগেশন করতে পারে। আর ইউ অ্যাওয়ার how many how plants like potato, sugarcane, banana, ginger, dahlia are cultivated? তোমার কি এই সমস্ত চাষ সম্পর্কে কোনো নলেজ আছে যে কিভাবে আলু, আখ, হ্যাঁ, কলা, আদা, ডালিয়া এদের চাষ করা হয়? সবই কিন্তু ভেজিটেটিভ প্রপাগেশন থ্রু দিয়ে, সেজন্য বলা হয়েছে ইউ হ্যাভ সিন স্মল প্ল্যান্টস emerging from the buds called eyes of potato tuber and from the rhizome of banana and ginger।
ঠিক আছে, when you are carefully try to determine the site of the origin of the new plants, it plants listed above, you notice that arise from nodes। নোড আর ইন্টারনোডের ব্যাপার থাকে। তাহলে আখ গাছ লাগাবার ক্ষেত্রে প্রসিডিওর যেটা, সেটা হলো যে সেখানে আখের যে নোড গুলো রয়েছে, গিন্ট গুলো রয়েছে, সেই গিন্ট গুলো কেটে বসিয়ে দেওয়া হয়। তাহলে যদি আখ গাছ হয়, আলু থেকে বোঝানো সুবিধা, তা দেখা যাবে আখের ক্ষেত্রে যে গিন্ট গুলো আছে যখন বসানো হচ্ছে, শুধু মেশিনে করে কি করা হচ্ছে, কাটিং করা হচ্ছে। এইখান থেকে এই পোর্শনটা মেশিনে কাট করে নিলো, আবার এইখান থেকে এই পোর্শনটা কাট করে নিলো, এখান থেকে এই পোর্শনটা কাট করে নিলো। ঠিক আছে, এই পোর্শন গুলোকে দেখবে তো, এখন তো শর্টস এর যুগে তো অভাব নাই কিছু। হ্যাঁ, এসব তুমি এমনিতেই দেখতে পাবে, মেশিনের থ্রু দিয়ে কিছুটা করে এগিয়ে দিয়ে কাট করে দিচ্ছে। ওই যে পোর্শন গুলো মাঝের গুলো, এগুলো তো কাজে লেগে যাবে, সুগার কেন, চিনি হবে, ডাইরেক্ট ফ্যাক্টরিতে চলে যাবে, মানে পিসের রস বেরিয়ে চিনি হয়ে যাবে। আর এই পোর্শনটা মাঠে চলে যাবে ভেজিটেটিভ প্রোগ্রেশনের জন্য। বোঝা গেল কেন নষ্ট করবে বাদ কেটে কেটে, তাই না? মাঝের পোর্শন গুলো এক একটা আখের ক্ষেত্রে অনেক বড় বড় হয় ইন্টারনোডটা, তাহলে অত বড় ইন্টারনোডের পোর্শন তো নষ্ট করে কোনো লাভ নেই। সুতরাং ওই পোর্শন গুলো কাটিং করে করে, আবার কি যত বড় রাখবে তত তো ইনফেকশনের ঝামেলা আছে, খাবার দাবার পাবে, ফাঙ্গাস আসবে, ব্যাকটেরিয়া আসবে, খেতে আসবে, দিয়ে নষ্ট করে চলে যাবে। তো যত কম পোর্শন রাখবে তত ও সহজেই গ্রো করে যাবে। সেই জন্য ফালতু ঝামেলা রেখে লাভ নেই, ওই পোর্শন গুলো কেটে বাদ দিলে ইকোনমিক্যালিও ভালো। আবার যদি বলে প্যাথোলজির দিক দিয়ে বলো, তাহলে সেটাও ভালো। দুটো ভাবেই কিন্তু ওটা কেটে বাদ দিতে হয়। Similarly, adventitious buds arise from the notches present in margin of leaves of Braphyllum পাথরকুচি। তাহলে পাথরকুচি পাতার কিনারায় যে খাঁজ রয়েছে, সেই খাঁজ থেকে, নচ মানে খাঁজ, ব্রাফাইলাম মানে পাথরকুচি। বারবার বলছি, আমাদের বাংলা মিডিয়ামের ছেলেরা বেঙ্গলি ভার্সনে থাকুক আর ইংলিশ ভার্সনে থাকুক, মানে সেই বেকারত্ব তো বাংলা। সুতরাং আমাদের তো পড়তে গিয়ে এই সমস্যাগুলো হয়, যে এখন ব্রাফাইলাম খুঁজতে তুমি 2 মিটার 5 মিটার দিলে ব্রাফাইলাম কে দেখি এখন খুঁজে। তো সেগুলো যাতে করতে না হয় সেই জন্য তো পড়ানো। ঠিক আছে, তো নচ মানে কি, তুমি এখন ডিকশনারি খুলে বসে বলে, বায়োলজি ডিকশনারি খুলেছো, নচ খুঁজছো, নচ মানে কি, মানে খাঁজ। তুমি যদি, তোমার কাজ হলো এগুলোকে যতটা সহজ করে নেওয়া যায় এখানে, তাতে পেন্সিল পেন খাতা, বইটা তো বিক্রি করার জন্য দেওয়া হয়নি, বইটা তো নোংরা করার জন্য দেওয়া হয়েছে। আর যদি মনে হয় না এটা পেন নিট পেতে হবে, তাহলে বইটাকে নোংরা করতে হবে, ঝেড়ে নোংরা করতে হবে। হ্যাঁ, তাই বলে চপ টপ রেখে নয়, লিখে লিখে, হ্যাঁ, কাজের জিনিসপত্র লিখে নোংরা করতে হবে। তো সুতরাং যে জিনিসগুলো মনে হবে মানে জানি না, সঙ্গে সঙ্গে নোট ডাউন করতে হবে। যেগুলো মনে হবে ইম্পর্টেন্ট লাইন স্যার বলছেন, মার্কার আনতে হবে, পেন আনতে হবে, কালারফুল পেন আনতে হবে, এটা ওটা করে বুঝতে হবে যে আমি পড়ছি, তাই না? এইরকম থাকলে মনে হয় আমি পড়ছি, মনেই হবে না পড়েছি আমি। বোঝা গেল? This ability is fully exploited by gardeners and farmers for commercial propagation of such plants। তাহলে এই ধরনের ভেজিটেটিভ প্রপাগেশন হয় বলে এই ধরনের প্ল্যান্টকে চাষ করার জন্য ফার্মাররা কিন্তু ভীষণ সুবিধা পায়। ঠিক আছে, মানে একটা আলুকে দেখা গেল এদিক ওদিক করে, যত এক্সপার্ট লোক হবে প্রত্যেকটা চোখ একটাও বাদ যাবে না। তোমাকে যদি একটা আলু, আলু গাছ বসিয়েছো কেউ, বসিয়েছো, ধরো একটা আলু, ধরো এখানে নোড আছে, এখানে নোড আছে, এখানে নোড আছে, এখানে নোড আছে, এই নোড আছে, নোড আছে, এই নোড আছে। তাহলে দেখা গেল 1 2 3 4 5 6 7, 7টা নোড আছে। এখন যদি তোমার কাঁচা হাত হয় আর কি, মানে তোমাকে যদি কাটতে দেয়, তাহলে দেখা গেল কোন দিকে কাটবো ভেবে পাচ্ছে না, দেখা গেল এই দিকে কাটতে গিয়ে এইটাকে কেটে দিলে, ওই দিকে কাটতে গিয়ে ওইটাকে কেটে দিলে, যে দেখা গেল এই 3 4টে বার করতে পেরেছে। কিন্তু যদি এক্সপার্ট লোক হয়, এখানে 7টা নোটকেই কেটে বার করবে, সঙ্গে আবার আলু চচ্চড়ি খাওয়ার জন্য আলুটাও রাখবে। বোঝা গেল? তার জন্য এক্সপার্ট হাত দরকার, তার জন্য এক্সপার্ট হাত দরকার, কাটতে পারে এদিক ওদিক করে অ্যাঙ্গেল করে কেটে দেবে। কারণ আমি বারবার বলছি, এই যে এক্সট্রা পার্ট যেটা থাকছে, সেটা আলুর সঙ্গে রাখা মানেই ঝামেলা, দরকার নাই তো। আমরা যখন বার্ড গ্রাফটিং দেখালাম, তখন আমরা বলেছিলাম যে বার্ডের সঙ্গে আরো ছাল চামড়া গুটিয়ে নিয়ে আসতে হবে? বলিনি, বার্ডটাই এনাফ। তাহলে যখন বার্ডটাই এনাফ একটা ভেজিটেটিভ প্রপাগেশনের জন্য, তাহলে কেন আমি আলুর অন্য পোর্শন দেখে ঝামেলা বাড়াবো? তার কারণ সেই পোর্শনটা থেকে তুমি যদি ভাবো ওই বার্ডটা খাবার সংগ্রহ করছে, ওর জন্য ভরসা করে বেঁচে আছে, তা নয়, তাহলে তো গোটা আলু বসিয়ে দিত, যে একটাও মরবে না, সব লেগে যাবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো কথাটা? তাহলে আলুর এক্সট্রা পার্ট রাখার দরকার হয় না, আখের এক্সট্রা পার্ট রাখার দরকার হয় না। তাহলে এটাকে তুমি কাটিং করে যত নোট বের করে দিতে পারবে তত সুবিধা, একটা নোট বাদ যাবে না, বরং আলুটারও থেকে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে সেক্ষেত্রে ব্যাপারগুলো ইনফরমেটিভ হয় আর কি, মানে সুবিধাজনক হয়। যাই হোক, it is interesting to note that asexual reproduction in the common method of reproduction in organisms that have a relatively simple organization like algae and fungi, and they are shift to asexual reproduction method of reproduction just before onset of the adverse condition। ভালো করে শোনো, মন দিয়ে, ইম্পর্টেন্ট লাইন নিটের জন্য। It is interesting to note that asexual reproduction is common method of reproduction in organisms that have a relatively simple organization। তাহলে সহজ সরল যাদের গঠন, তাদের ক্ষেত্রে asexual reproduction দেখা যাচ্ছে, তাদের বলা হয়েছে like algae and fungi and other, sorry, and like algae and fungi, and that they shift to sexual reproduction just before the onset of adverse condition।
মানে অ্যাডভার্স কন্ডিশন আসতে চলেছে, তার আগে আগেই এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যত বিষয়পত্র গুলিয়ে দিবে, মানে তাড়াতাড়ি করে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথডটাকে শেষ করে দেবে। কারণ এরপর অ্যাডভার্স কন্ডিশন আসছে, মানে আনফেভারেবল কন্ডিশন। অ্যাডভার্স মানে আনফেভারেবল, আনফেভারেবল কন্ডিশন এলেই এই ধরনের রিপ্রোডাকশন করা অসম্ভব হয়ে পড়বে। আর সেই জন্য সবসময় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন গুলো ফেভারেবল কন্ডিশনে হয়, সেটা আমরা দেখিয়েছি। আচ্ছা, ফাইন্ড আউট হাউ সেক্সুয়াল রিপ্রোডাকশন enables these organisms to survive during unfavorable condition. Why is sexual reproduction favored under such condition? মানে বলতে চাইছে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এর টাইমটা তো ফেভার কন্ডিশন হচ্ছে, কেন এরা আনফেভারেবল কন্ডিশনটাকে বেছে নিচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য? তাহলে এটাকে শুধু উইথস্ট্যান্ড করার জন্য, মানে সেই আনফেভারেবল কন্ডিশনটাকে উইথস্ট্যান্ড করার জন্য, কাটানোর জন্য, না এই টাইমে সেক্সুয়াল রিপ্রোডাকশন করলে আরো কিছু অ্যাডভান্টেজ পায়? ঠিক আছে, দেখো, asexual or vegetative reproduction is also as well as sexual modes of reproduction are exhibited by the higher plants. On the other hand, only sexual mode of reproduction is present in the most of the animals. আবার একবার বলছি, asexual as well as sexual modes of reproduction are exhibited by the higher plants. Higher plants এর দ্বারা asexual reproduction হয়, sexual reproduction হয়, কিন্তু অনলি সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন ইজ প্রেজেন্ট ইন মোস্ট অফ দ্য অ্যানিমালস। কিন্তু বেশিরভাগ অ্যানিমালস এর ক্ষেত্রে শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনই কমপ্লিট মানে হয়। তাহলে এখান থেকেও আসবে যে মোস্ট অফ দ্য হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুটো মোডই হয়, আর প্ল্যান্টের ক্ষেত্রে, সরি অ্যানিমেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনই হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। একদম লোয়ার প্ল্যান্টস, লোয়ার ক্যাটাগরি যারা অ্যানিমাল রয়েছে, তারাই একমাত্র সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা করে, বাকি সবাই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তাহলে গাছেদের ক্ষেত্রে যখন হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, ভেজিটেটিভ প্রোগ্রেশন করছে, তাহলে অ্যাঞ্জিওস্পার্মও ভেজিটেটিভ প্রোগ্রেশন করছে, তাহলে হায়ার লোয়ার সবাই তো অ্যাসেক্সুয়াল করছে। কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে এটা দেখা যাবে না, অ্যানিমেলের ক্ষেত্রে সর্বদা সেক্সুয়াল রিপ্রোডাকশনই তারা ফেভার করে। বোঝা গেল? এই ছিল সেক্সুয়াল রিপ্রোডাকশনের আগে পর্যন্ত, মানে যা আমাদের বোর্ডে পড়া হয়েছে। ঠিক আছে, এর পরের পোর্শনটা আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা বাকি যে বিষয়গুলো আছে সবই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন রিলেটেড বিষয় আছে, সুতরাং এটা তো বোর্ডের পড়ানোর আগে পড়ানো যাবে না। বোঝা গেল অসুবিধাটা? বোর্ডের পড়ানোর আগে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়ানো যাবে না, আগে বোর্ডেরটা পড়াতে হবে, তারপর ইন্ডিয়ারটা পড়াতে হবে।